আসসালামু আলাইকুম। সরকারি দুবারা আদর্শ কলেজের আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানেই আছো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমরা নিরাপদে থেকে ঘরে বসে পড়ালেখা করতে পারো, সেজন্যই আমাদের এই অনলাইন শিক্ষা কার্যক্রম। আজকে আমি তোমাদের যে ক্লাসটি নিব তা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও জুম অ্যাপ ব্যবহার করে নেওয়ার চেষ্টা করব। জানি না কেমন হয়, তবে চেষ্টা করে দেখি। চলো শুরু করা যাক। অর্থনীতি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমেই আমরা পরিচিত হয়ে নেই। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রভাষক, অর্থনীতি বিভাগ, সরকারি ধোবাউড়া আদর্শ কলেজ। এখানে আমার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দেয়া আছে, তোমরা দেখে নিবে। পাঠ পরিচিতি। আমরা কি পড়তেছিলাম? মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন। এটা তোমাদের অর্থনীতির দ্বিতীয় পত্রের ৭ম অধ্যায়। তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, এই ৭ম অধ্যায় মুদ্রাস্ফীতি অধ্যায়টাকে আমি ৩টি ক্লাসে ভাগ করেছি। ইতোমধ্যে আমি একটি ক্লাস নিয়েছি, আজকে একটি নিব, পরবর্তীতে আরেকটি নিব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মুদ্রাস্ফীতি কি, এর বৈশিষ্ট্যগুলো, মুদ্রাস্ফীতি কিভাবে পরিমাপ করা যায়। আজকে আমরা আলোচনা করব মুদ্রাস্ফীতির কারণ, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আজকের পাঠ শেষে তোমরা মুদ্রাস্ফীতির কারণসমূহ বর্ণনা করতে পারবে, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারবে, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারবে, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির পার্থক্য নির্ণয় করতে পারবে। এই হলো আজকে আমাদের আজকের পাঠের শিখন ফল। চলো শুরু করা যাক মুদ্রাস্ফীতির কারণ দিয়ে। গত ক্লাসে আমরা বলেছিলাম মুদ্রাস্ফীতি কি, মনে আছে? সাধারণ দাম স্তরে ক্রমাগত বৃদ্ধি মুদ্রাস্ফীতি। অর্থাৎ দ্রব্যের মূল্য যদি ক্রমাগতভাবে বাড়তে থাকে তাহলে সেটাকে আমরা মুদ্রাস্ফীতি বলে থাকি। তাহলে দ্রব্যের মূল্য কি কি কারণে বাড়ে সেই কারণগুলো যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে মুদ্রাস্ফীতির কারণও নির্ণয় হয়ে যাবে। তো মুদ্রাস্ফীতির কারণসমূহকে আমরা প্রথমে 4টি শ্রেণীতে ভাগ করে আলোচনা করি। 4টি ভাগ কি, 4টি শ্রেণী কি? চাহিদা বৃদ্ধিজনিত কারণ, ব্যয় বৃদ্ধিজনিত কারণ, কাঠামোগত কারণ, অন্যান্য কারণ। এবং চাহিদা বৃদ্ধি কি কি কারণে ঘটে খেয়াল করো। অর্থের যোগান বৃদ্ধি। দেশে যদি অর্থের যোগান বেড়ে যায় তাহলে জনগণের আয় বেড়ে যায়, আয় বেড়ে গেলে জনগণের ক্রয় ক্ষমতাও বেড়ে যায়, আর ক্রয় ক্ষমতা বেড়ে গেলে দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়, ফলশ্রুতিতে দ্রব্যের দাম বৃদ্ধি পায়, মুদ্রাস্ফীতি ঘটে। তাহলে অর্থের যোগান বৃদ্ধি মুদ্রাস্ফীতির একটি অন্যতম কারণ। সরকারি ব্যয় বৃদ্ধি। সরকারি ব্যয় বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি ঘটে। কিভাবে? একটি দেশের উন্নয়নের জন্য সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকে, যেমন রাস্তাঘাট, বিদ্যুৎ, ব্রিজ, কালভার্ট এগুলো নির্মাণের জন্য সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকে। এই সমস্ত অর্থের ব্যয় করার কারণে
দেশে মুদ্রার যোগান বেড়ে যায়, অর্থের যোগান বেড়ে যায়। অর্থের যোগান বেড়ে গেলে ওই একই রকম চাহিদা বাড়ে, ফলশ্রুতিতে দাম মুদ্রাস্ফীতি ঘটে। ঘাটতি ব্যয়, ঘাটতি ব্যয় কি? বিশেষ করে উন্নয়নশীল দেশে সরকার দেখা যায় যে আয়ের চেয়ে ব্যয় বেশি করে। এখানে হয়তো বলতে পারো যে স্যার আয়ের চেয়ে ব্যয় কিভাবে বেশি করে? আমরা জনসাধারণ যেমন আয় অনুসারে ব্যয় করি, সরকার কিন্তু তা না। সরকার ব্যয় অনুসারে আয় করে। সরকার আগে ব্যয় করে, সেই অনুসারে আয় করে। তবে সরকার তার বৎসরের শুরুতে যে বাজেট প্রণয়ন করে সেখানে ঘাটতি বাজেট প্রণয়ন করে। এই ঘাটতি সে ঠিকই ব্যয় করে, কিন্তু এই ব্যয়ের সংকুলন করে কোত্থেকে? এই ব্যয় সে অভ্যন্তরীণ অথবা বৈদেশিক ঋণ গ্রহণ করে অথবা নোট প্রচলন করে, এভাবে ঘাটতি পূরণের চেষ্টা করে। এই কাজগুলো করার কারণে অর্থের যোগান বেড়ে যায়, ফলশ্রুতিতে মুদ্রাস্ফীতি দেখা দেয়। অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি, অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি ঘটে। অনুৎপাদনশীল খাত কি? যেমন শিশু পার্ক, তারপরে তোমার স্টেডিয়াম, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, চিত্ত বিনোদন কেন্দ্র, অডিটোরিয়াম, এগুলো স্থাপন করতে সরকার প্রচুর অর্থ ব্যয় করে। অর্থের যোগান বাড়লে মুদ্রাস্ফীতি ঘটে। রপ্তানি বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি দেখা দেয়। কিভাবে? যে রপ্তানি বৃদ্ধির কারণে দেশে দ্রব্যের যোগান কমে যায়। রপ্তানি বৃদ্ধি পেলে দেশে দ্রব্যের যোগান কমে। দ্রব্যের যোগান কমলে দ্রব্যের চাহিদা যেহেতু বেশি থাকে, দাম বৃদ্ধি পায়, ফলে মুদ্রাস্ফীতি ঘটে। জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি মুদ্রাস্ফীতির একটি অন্যতম কারণ। জনসংখ্যা যে হারে বাড়ে, উৎপাদন কিন্তু সে হারে বাড়ে না। তাহলে জনসংখ্যা বেশি হওয়ার কারণে চাহিদা বেশি হয়, ফলে দাম বৃদ্ধি পায় এবং মুদ্রাস্ফীতি ঘটে থাকে। উদার ঋণ নীতি, দেশে যদি উদার ঋণ নীতি থাকে, অর্থাৎ সহজ শর্তে ঋণ পাওয়া যায়, সুদের হার কম, তাহলে জনগণ বেশি করে ঋণ গ্রহণ করে। জনগণ বেশি করে ঋণ গ্রহণ করলে তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে চাহিদা বৃদ্ধির কারণে দাম বৃদ্ধি পায় এবং মুদ্রাস্ফীতি ঘটে। এইগুলো ছিল আমাদের চাহিদা বৃদ্ধিজনিত কারণ। এই কারণগুলোর জন্য চাহিদা বৃদ্ধি পায় আর তার জন্য মুদ্রাস্ফীতি ঘটে। এখন চলো আমরা ব্যয় বৃদ্ধিজনিত কারণগুলো দেখে নিই। ব্যয় বৃদ্ধি, কার ব্যয় বৃদ্ধি? উৎপাদনের ব্যয় বৃদ্ধি। যে দ্রব্য উৎপাদন করা হয়, সে দ্রব্যের ব্যয় বৃদ্ধি পেলেও মুদ্রাস্ফীতি ঘটে। যেমন উপকরণের দাম বৃদ্ধি, উৎপাদন করতে যে সমস্ত উপকরণ লাগে সেই সমস্ত উপকরণের দাম বৃদ্ধি পেলে, উৎপাদন খরচ বেশি হয়। তো উৎপাদন খরচ বেশি হলে পণ্যের দামও বৃদ্ধি পাবে, পণ্যের দাম বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি ঘটে। মজুরি বৃদ্ধি, দ্রব্য উৎপাদন কাজে যে সমস্ত শ্রমিক নিয়োজিত থাকে তাদের মজুরি যদি বৃদ্ধি পায় তাহলে উৎপাদন খরচ বেশি হয়। উৎপাদন খরচ বেশি হলে মুদ্রাস্ফীতি ঘটে। পরোক্ষ কর আরোপ, সরকার যদি দ্রব্যের উপর পরোক্ষ কর আরোপ করে তাহলেও মুদ্রাস্ফীতি ঘটে। বিষয়টা একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। মনে করো সরকার দেশের সকল কলম বিক্রেতার উপর কর আরোপ করলো। বাজারে একটি কলমের দাম আছে 10 টাকা, বিক্রেতারা 10 টাকা কলম বিক্রি করে, কিন্তু সরকার বললো প্রত্যেকটা কলমের জন্য 1 টাকা কর দিতে হবে। তাহলে বিক্রেতা কিন্তু সরকারকে কর পরিশোধ করতে বাধ্য, সরকারকে সে কর পরিশোধ করে দিবে। কিন্তু সে যখন পরবর্তীতে কলমটা বিক্রি করবে তখন সে 10 টাকায় কলম বিক্রি না করে 11 টাকায় কলম বিক্রি করবে। তাহলে কি? পরোক্ষ কর আরোপের কারণে এখানে কলমের দাম বৃদ্ধি পেল। এভাবে দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতি ঘটে। পাবলিক ইউটিলিটির দাম বৃদ্ধি, পাবলিক ইউটিলিটি কোনগুলো? যেমন গ্যাস, বিদ্যুৎ, পানি, এগুলোর দাম বৃদ্ধি পেলে উৎপাদন খরচ বেড়ে যায়। উৎপাদন খরচ বেশি হলে দ্রব্যের দামও বৃদ্ধি পায়। শ্রমিক সংঘের প্রভাব, অনেক সময় দেখা যায় যে শ্রমিকরা তাদের নিজেদের স্বার্থের জন্য সংঘ গঠন করে। এই সংঘ এমন শক্তিশালী হয় যে শ্রমিকদের পক্ষে তারা মালিকের সাথে
দর কষাকষি করে তাদের মজুরি বৃদ্ধি করে নেয়। অন্যায়ভাবে অনেক সময় তারা মালিকের সাথে দর কষাকষি করে, যদিও শ্রমিকের উৎপাদন ক্ষমতা কম, তবুও তারা জোর করে মালিকের কাছ থেকে মজুরি বেশি করে আদায় করে নেয়। এতে উৎপাদন খরচ বেশি হয়ে যায়, তার ফলে মুদ্রাস্ফীতি ঘটে। অলিগোপলি বা মনোপলি শিল্পের অতিরিক্ত মুনাফা। অলিগোপলি, মনোপলি এগুলো কি তোমরা প্রথম পত্রে পড়েছ? এই সমস্ত শিল্পের অতিরিক্ত মুনাফা অর্জন করা তাদের লক্ষ্য থাকে। এই লক্ষ্যে তারা উৎপাদন কমে দিয়ে দ্রব্যের দাম বাড়িয়ে দেয়, ফলে মুদ্রাস্ফীতি ঘটে। এগুলো ছিল ব্যয় বৃদ্ধিজনিত কারণ। এগুলোর জন্য ব্যয় বেশি হয়, ফলে দ্রব্যের দাম বৃদ্ধি পায়, মুদ্রাস্ফীতি ঘটে। কাঠামোগত কারণ। অর্থনীতিবিদরা যুক্তি দেখান দেশের অর্থ ব্যবস্থা যদি কাঠামোগতভাবে দুর্বল হয় তাহলেও মুদ্রাস্ফীতি ঘটে। গুনার মিরডাল এবং পি স্ট্রিনটেন দক্ষিণ আমেরিকার কয়েকটি উন্নয়নশীল দেশের উপর গবেষণা করে এই কাঠামোগত মুদ্রাস্ফীতির ব্যাখ্যা দেন। কিরকম? বাজার ব্যবস্থার ত্রুটি। উন্নয়নশীল দেশগুলোতে দেখা যায় যে বাজার ব্যবস্থা ত্রুটিপূর্ণ, সেখানে দাম প্রক্রিয়া সঠিকভাবে কাজ করে না। দাম প্রক্রিয়া সঠিকভাবে কাজ না করায় মনোপলি অর্থাৎ একচেটিয়া কারবারির আবির্ভাব ঘটে, ফলে তারা দ্রব্যের দাম বাড়িয়ে দিয়ে মুদ্রাস্ফীতি ঘটায়। বাজার ব্যবস্থা ত্রুটির কারণে মুদ্রাস্ফীতি ঘটে। চোরাচালান ও মজুতদার। চোরাচালান, দেশের পণ্য অনেকেই বর্ডার অতিক্রম করে ভিন দেশে পাঠিয়ে দেয় চোরাই পথে, ফলে দেশের যোগান কমে যায়। আবার অনেক সময় মজুতদাররা তাদের পণ্য মজুত করে রাখে, বাজারে সংকট সৃষ্টি করে। এই সমস্ত কারণেও দ্রব্যের দাম বেড়ে যায়, ফলে মুদ্রাস্ফীতি ঘটে। আর্থিক ব্যবস্থাপনার দুর্বলতা। অধিকাংশ উন্নয়নশীল দেশে দেখা যায় যে সরকার আর্থিক যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তাদের ভাবে সঠিক নজরদারি করতে পারে না। বিভিন্ন আর্থিক বেসরকারি ব্যাংক আছে, এই সমস্ত ব্যাংক তারা অতিরিক্ত মুনাফার আশায় তাদের কার্যক্রম চালিয়ে যায়, ফলে দ্রব্যের দাম বেশি হয়ে মুদ্রাস্ফীতি ঘটে। সিন্ডিকেট। সিন্ডিকেটটা তোমরা সর্বত্র শুনেছ, সিন্ডিকেট একটু ব্যাখ্যা করি। এখন আমরা প্রায় পত্র পত্রিকায় টিভিতে দেখি যে সিন্ডিকেট করে দ্রব্যের দাম বাড়িয়ে দিছে। এটা কিভাবে? উন্নয়নশীল দেশগুলোতে ব্যবসা বাণিজ্য করে থাকে সাধারণত মুষ্টিমেয় কিছু লোকজন, তাদের মাঝে আবার কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা তাদের স্বার্থে অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য পণ্য সামগ্রীকে মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে এর দাম বাড়িয়ে দেয়। যেমন একটা উদাহরণ দিই, যেমন আমাদের দেশে রমজান মাসে পেঁয়াজের প্রচুর চাহিদা থাকে। সরকারও এই রমজানে যেন দ্রব্যের পেঁয়াজের দাম না বাড়ে সেজন্য বিদেশ থেকে প্রচুর পেঁয়াজ আমদানি করে। কিন্তু এই অসাধু ব্যবসায়ীরা এই সমস্ত পেঁয়াজ গুদামজাত করে রাখায় বাজারে যেহেতু প্রচুর চাহিদা থাকে, সে সময় পেঁয়াজের দাম বৃদ্ধি পায়। আর এই যখন বৃদ্ধি পায় তখন তারা তাদের গুদামজাত পেঁয়াজ বাজারে ছেড়ে দেয় চড়া দামে। এইভাবে সিন্ডিকেট করে দ্রব্যের দাম বাড়িয়ে দেয়। এই সিন্ডিকেটের কারণে মুদ্রাস্ফীতি ঘটে। আশা করি বুঝতে পারছো। অন্যান্য কারণ, এছাড়াও মুদ্রাস্ফীতির আরো কারণ আছে, যেমন প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প। এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগে অনেক সময় শিল্প উৎপাদন, কৃষি উৎপাদন ব্যাহত হয়, ফলে দ্রব্যের যোগান কমে যায় এবং দ্রব্যের দাম বৃদ্ধি পায়, মুদ্রাস্ফীতি ঘটে। রাজনৈতিক অস্থিতিশীলতা।
দেশ যদি রাজনৈতিকভাবে অস্থিতিশীল হয় তাহলে দেশীয় বা অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় ধরনের বিনিয়োগ ব্যাহত হয়। তো বিনিয়োগ ব্যাহত হলে উৎপাদন কমে যায়, ফলে দ্রব্যের দাম বৃদ্ধি পায় এবং মুদ্রাস্ফীতি দেখা দেয়। যুদ্ধের ব্যয়, দেশ যদি যুদ্ধে লিপ্ত থাকে তাহলে এই সময় উৎপাদন ব্যাহত হয়, কিন্তু যুদ্ধের জন্য সরকারকে প্রচুর ব্যয় করতে হয়। এই যুদ্ধের ব্যয় করার জন্য সরকার প্রয়োজনে নোট প্রচলন করে, অর্থ ছাপিয়ে নেয় এবং বিদেশ থেকে ঋণ গ্রহণ করে এসবের মাধ্যমে যুদ্ধের ব্যয় নির্বাহ করে। কিন্তু সেই সময় যেহেতু উৎপাদন হয় না, সেই সমস্ত মানুষের হাতে প্রচুর অর্থ থাকে, ফলে দ্রব্যের দাম বৃদ্ধির মাধ্যমে মুদ্রাস্ফীতি ঘটে। তাহলে মুদ্রাস্ফীতির কারণ সমূহ তোমরা বুঝতে পারছো তো? খেয়াল করো ভালো করে, তোমরা এত বিস্তারিত না লিখলেও তোমরা 1 লাইন 2 লাইন করে লিখবে যে মুদ্রাস্ফীতির কারণ প্রথমত 4টা শ্রেণীতে ভাগ করা হয়: চাহিদা বৃদ্ধিজনিত, ব্যয় বৃদ্ধিজনিত, কাঠামোগত, অন্যান্য কারণ। এখন চাহিদা কি কি কারণে বৃদ্ধি পায়, এখানে এই পয়েন্টগুলো আছে। ব্যয় কেন বৃদ্ধি পায়, ব্যয় এই জন্য এগুলো আছে। কাঠামোগত কি কি ত্রুটির কারণে ব্যয় বৃদ্ধি পায়, এগুলো আছে। অন্যান্য কারণও আছে। এই কারণগুলো তোমরা মনে রাখবে আশা করি। আমরা যে এতক্ষণ কারণগুলো আলোচনা করলাম, এই কারণগুলো প্রসারিত দৃষ্টিতে বা ব্যাপক অর্থে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। দুটা ভাগকে আমরা বলি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এখন আমরা এই দুটা পৃথক পৃথকভাবে ব্যাখ্যা করব। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কি মনে হয়? চাহিদা বৃদ্ধির কারণে যে মুদ্রাস্ফীতি ঘটে সেটাই হলো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তোমরা এখানে খেয়াল করো যে সামগ্রিক চাহিদা, এখানে চাহিদা বলতে আমরা সামগ্রিক চাহিদাকে বুঝি। সামগ্রিক চাহিদা বৃদ্ধির ফলে যে মুদ্রাস্ফীতি ঘটে তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। এখানে সামগ্রিক চাহিদা কেন বৃদ্ধি পায় সেটা তো আমরা একটু আগে পড়ে আসলাম। চাহিদা বৃদ্ধিজনিত কারণ সেখানে কি কি ছিল? অর্থের যোগান বৃদ্ধি, সরকারি ব্যয় বৃদ্ধি, ঘাটতি ব্যয়, অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি, উদার ঋণ নীতি, এসবগুলোর কারণে চাহিদা বৃদ্ধি পায়, যার ফলে মুদ্রাস্ফীতি ঘটে। এই মুদ্রাস্ফীতি হলো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তোমরা পয়েন্টগুলো মনে রাখবে। আরো সংক্ষেপে বলতে চাইলে এটি বললেই হবে যে সামগ্রিক চাহিদা বৃদ্ধির ফলে যে মুদ্রাস্ফীতি ঘটে তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। কি বোঝা গেল তো? এখন আসলে আমরা চিত্রের সাহায্যে এটা দেখি। এখানে মোট কথা চাহিদা বৃদ্ধির কারণে যে মুদ্রাস্ফীতি ঘটে সেটাই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তো চিত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করব। আমরা চিত্র আঁকতে গেলে প্রথমে কি লাগে? ভূমি অক্ষ, লম্ব অক্ষ। এখানে সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান রেখা আঁকবো আমরা। তাহলে এখানে আমরা লম্ব অক্ষে দাম স্তর, ভূমি অক্ষে উৎপাদন বিবেচনা করেছি। এডি নট হলো সামগ্রিক চাহিদা রেখা, এস হলো সামগ্রিক যোগান রেখা। এখন খেয়াল করো, চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী, এটা তো আমরা জানি। যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, এটাও আমরা জানি। কিন্তু এখানে কি হয়েছে? এখানে হয়েছে সামগ্রিক যোগান রেখা লম্ব অক্ষের সমান্তরাল। এরকম হওয়ার কারণ হচ্ছে যেটা পূর্ণ নিয়োগ অবস্থায়, এরপরেও দাম বাড়লে উৎপাদন বাড়ানো সম্ভব না। উৎপাদনের সমস্ত উপকরণ নিয়োগ হয়ে গেছে, এজন্য এটা পূর্ণ নিয়োগ অবস্থায় ফার্মের যোগান রেখা। তো পূর্ণ নিয়োগ অবস্থায় ফার্মের যোগান রেখা, সামগ্রিক যোগান রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়। তাহলে আমরা ভারসাম্য কিভাবে নির্ধারিত হয়? চাহিদার যোগান যেখানে সমান হয় সেখানে ভারসাম্য নির্ধারিত হয়। তাহলে এডি নট এবং এস রেখা পরস্পর এই বিন্দুতে ছেদ করছে, তাহলে ভারসাম্য বিন্দু হচ্ছে এ। তাহলে ভারসাম্য উৎপাদনের পরিমাণ হচ্ছে ওয়াই নট, আর ভারসাম্য দাম নির্ধারিত হয়েছে পি নট। এই হলো অর্থনীতির অবস্থা। এখন যদি দাম বৃদ্ধি পায়, দাম বৃদ্ধি পাইলে কি হয়? দাম বৃদ্ধি পেলে চাহিদা রেখা ডান দিকে স্থানান্তর হয়। আবার খেয়াল করো, এ ডি নট হলো সামগ্রিক চাহিদা রেখা। এখন মনে করো যে চাহিদা বৃদ্ধি পেয়েছে, চাহিদা বৃদ্ধি পেলে চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হয়। ডান দিকে স্থানান্তরিত হয়ে এ ডি ওয়ান হলো।
AD1 AS এর সাথে কোন বিন্দুতে মিলিত হয়েছে? বি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে নতুন ভারসাম্য বিন্দু হয়েছে বি। আগে ভারসাম্য বিন্দু ছিল এ, এখন চাহিদা বৃদ্ধির কারণে চাহিদা রেখা ডানে স্থানান্তরিত হয়ে উপরের দিকে চলে গেছে এবং এস রেখার সাথে বি বিন্দুতে ছেদ করছে। তাহলে নতুন ভারসাম্য বিন্দু হলো বি। ভারসাম্যের পরিমাণ নির্ধারিত হয়েছে y0 আর ভারসাম্য দাম নির্ধারিত হয়েছে P1। আগে দাম ছিল P0, এখন দাম বৃদ্ধি পেয়ে হয়েছে P1। তাহলে P0 থেকে P1 এর দাম স্তর বৃদ্ধি পেল, এটাই হলো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তাহলে এখানে কেন এটাকে আমরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বললাম? কারণ চাহিদা বৃদ্ধির কারণে এই মুদ্রাস্ফীতি ঘটেছে, এজন্য এটা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আশা করি বুঝতে পেরেছ। এই চিত্রটাকে আমরা বলি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির চিত্র। তাহলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কি আশা করি বুঝতে পারছো। এখন ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে যে মুদ্রাস্ফীতি ঘটে সেটাকে আমরা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে থাকি। খেয়াল করো যে উৎপাদন ব্যয় বৃদ্ধি, উৎপাদন ব্যয় বৃদ্ধি আমরা যে মুদ্রাস্ফীতির কারণের মধ্যে খেয়াল করে আসছি কি কারণে ব্যয় বৃদ্ধি পায়? উপকরণের দাম বৃদ্ধি, মজুরি বৃদ্ধি, পরোক্ষ করারোপ, পাবলিক ইউটিলিটির দাম বৃদ্ধি, শ্রমিক সংঘের প্রভাব, অলিগোপলি বা মনোপলি শিল্পের অতিরিক্ত মুনাফা অর্জন, এর ফলে সামগ্রিক যোগান হ্রাস পায়। এগুলোর কারণে সামগ্রিক যোগান কমে যায়, ফলে যে মুদ্রাস্ফীতি ঘটে তাকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। আমরা সহজ কথায় কিভাবে বলতে পারি যে উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে যে মুদ্রাস্ফীতি ঘটে তাকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। এটাও আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। ওই একই রকম লম্ব অক্ষ, ভূমি অক্ষ, এডি হলো সামগ্রিক চাহিদা রেখা, এস নোট হলো সামগ্রিক যোগান রেখা। একটু পার্থক্য খেয়াল করো, ওইখানে আমরা সামগ্রিক যোগান রেখেছিলাম লম্ব অক্ষের সমান্তরাল, এখানে কিন্তু বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী দেখাইছি। কেন? ওটা পূর্ণ নিয়োগ অবস্থায় ছিল, এটা আর এস নট এখানে অপূর্ণ নিয়োগ অবস্থায়। এরপরে যদি দাম বাড়ে তাহলে কিন্তু যোগান বাড়বে, কিন্তু পূর্ণ নিয়োগের পরে দাম বাড়লেও যোগান বাড়ে না, এই জিনিসটা খেয়াল রাখবে। তাহলে ভারসাম্য বিন্দু হলো এ, ভারসাম্য দাম হচ্ছে P0, ভারসাম্য উৎপাদন হচ্ছে Y0। এখন মনে করি ব্যয় বৃদ্ধির কারণে যোগান রেখা যোগান কমে গেল, ব্যয় বৃদ্ধির কারণে যোগান কমে গেল। তো যোগান কমে গেলে কি হয়? যোগান রেখা বাম দিকে স্থানান্তরিত হয়, বাম দিকে স্থানান্তরিত হয়েছে, AS1 হয়েছে, এটা এডি রেখার সাথে বি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে নতুন ভারসাম্য বিন্দু হয়েছে বি। আগে ভারসাম্য বিন্দু ছিল এ, নতুন ভারসাম্য বিন্দুতে উৎপাদন দাম নির্ধারিত হয়েছে P1 আর উৎপাদন নির্ধারিত হয়েছে Y1। তাহলে এখানে কি হলো? আগে দাম ছিল P0, এখন হয়েছে P1। P0 থেকে P1 এই ব্যয় বৃদ্ধির কারণে এই দাম স্তর বৃদ্ধি পেয়েছে, এজন্য এটাকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। এখানে কি হলো? এখানে যোগান রেখা কিন্তু বাম দিকে স্থানান্তরিত হয়েছে, আগের চিত্রে কি ছিল? চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হয়েছে। এগুলো তোমরা খেয়াল রাখবে, চিত্রের মধ্যে পার্থক্যগুলো এগুলো খেয়াল করবে। এটা হলো ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এখন আমরা চাহিদা বৃদ্ধিজনিত ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য নির্ণয় করব। পার্থক্যগুলো আমরা ইতিমধ্যে যেগুলো পড়েছি তার মাঝেই আছে। খেয়াল করো, প্রথম পার্থক্য আমরা সংজ্ঞা দিব যে অর্থনীতিতে চাহিদা বৃদ্ধির জন্য সৃষ্ট মুদ্রাস্ফীতিকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। চাহিদা বৃদ্ধির জন্য সৃষ্ট মুদ্রাস্ফীতিকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। অন্যদিকে পণ্য সেবার উৎপাদন ব্যয় বৃদ্ধির জন্য সৃষ্ট মুদ্রাস্ফীতিকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। সহজ কথায় যে চাহিদা বৃদ্ধির জন্য সৃষ্ট মুদ্রাস্ফীতিকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে, উৎপাদন ব্যয় বৃদ্ধির জন্য সৃষ্ট মুদ্রাস্ফীতিকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। আশা করি কারো কোনো সমস্যা নেই। 2 নম্বর পার্থক্য খেয়াল করি যে অর্থের যোগান বৃদ্ধি, সরকারি ব্যয় বৃদ্ধি, ঘাটতি ব্যয়, অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি, উদার ঋণ নীতি, এগুলো কোথায় পড়েছিলাম? মুদ্রাস্ফীতির কারণের মাঝে। তাহলে চাহিদা বৃদ্ধিজনিত কারণ ছিল এইগুলোর কারণে চাহিদা বৃদ্ধি পায়,
ফলে মুদ্রাস্ফীতি ঘটে। তাহলে এর ফলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ঘটে। কি বলেছিলাম যে আগে আমরা যা পড়েছি তার মাঝেই পার্থক্যগুলো আছে। তাহলে এই হলো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কেন সৃষ্টি হয়। আর যোগান বৃদ্ধি এটা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কেন হয়। উপকরণের দাম বৃদ্ধি, মজুরি বৃদ্ধি, পরোক্ষ কর আরোপ, পাবলিক ইউটিলিটির দাম বৃদ্ধি, শ্রমিক সংঘের প্রভাব, অলিগোপলি বা মনোপলি শিল্পের অতিরিক্ত মুনাফা অর্জন, এর ফলে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। এগুলোর কারণে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। 3 নম্বর পার্থক্য দেখি। তোমরা খেয়াল করেছো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে এডি রেখা ডানে স্থানান্তরিত হয়। কি হয়েছিল না তাই? হ্যাঁ, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে চাহিদা রেখা ডানে স্থানান্তরিত হয়। অন্যদিকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে কি হয়? ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে এস রেখা বামে স্থানান্তরিত হয়। চিত্রে আমরা দেখেছিলাম। আরেকটা পার্থক্য দেখি যে চাহিদাজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে পূর্ণ নিয়োগের পূর্ব পর্যন্ত দাম স্তর ও উৎপাদন একই সাথে বাড়ে। এখানে আরেকটা কথা লিখি নাই। আরেকটা কি হবে? পূর্ণ নিয়োগের পর কি? পূর্ণ নিয়োগের পরে উৎপাদন বাড়ে না, কিন্তু দাম বাড়ে। পূর্ণ নিয়োগের পূর্ব পর্যন্ত দাম স্তর ও উৎপাদন একই সাথে বাড়ে, কিন্তু পূর্ণ নিয়োগের পর শুধুমাত্র দাম স্তর বাড়ে, উৎপাদন বাড়ে না। এটা তোমরা একটু খেয়াল করো। অন্যদিকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে দাম স্তর বাড়ে কিন্তু উৎপাদনের পরিমাণ কমতে থাকে। চিত্রে খেয়াল করেছো তো যে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে দাম স্তর বাড়ে কিন্তু উৎপাদনের পরিমাণ কমতে থাকে। তাহলে আমাদের শিখন ফলে কি কি ছিল? মুদ্রাস্ফীতির কারণ, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, যোগান বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, চিত্রের সাহায্যে ব্যাখ্যা। এরপরে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি পার্থক্য আমরা শিখলাম। শিখন ফল আমাদের অর্জন হলো, ধরে নিলাম। কি হলো না? আচ্ছা, তাহলে চলো একটু মূল্যায়ন করে নেই। মুদ্রাস্ফীতির কারণ সমূহ কি? মুদ্রাস্ফীতির কারণ কি মনে আছে তো? চাহিদা বৃদ্ধিজনিত অর্থের যোগান বৃদ্ধি, সরকারি ব্যয় বৃদ্ধি, ঘাটতি ব্যয়, অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি, উদার ঋণ নীতি, এগুলো ছিল চাহিদা বৃদ্ধিজনিত কারণ। ব্যয় বৃদ্ধিজনিত কারণ কি ছিল? উপকরণের দাম বৃদ্ধি, মজুরি বৃদ্ধি, পরোক্ষ কর আরোপ, পাবলিক ইউটিলিটির দাম বৃদ্ধি, শ্রমিক সংঘের প্রভাব, অলিগোপলি ও মনোপলি শিল্পের অতিরিক্ত মুনাফা অর্জন, এগুলো ছিল ব্যয় বৃদ্ধিজনিত কারণ। আর কাঠামোগত কারণ কি ছিল? বাজার ব্যবস্থার ত্রুটি, চোরাচালান ও মজুতদার, আর্থিক ব্যবস্থাপনার দুর্বলতা, সিন্ডিকেট, এগুলো ছিল কাঠামোগত কারণ। অন্যান্য আরো কিছু কারণ ছিল, সেগুলো কি ছিল? প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিতিশীলতা, যুদ্ধের ব্যয়। এ ছিল মুদ্রাস্ফীতির কারণ সমূহ কি। এখন বলতো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে? একটি অর্থনীতির সামগ্রিক চাহিদা বৃদ্ধি, অর্থাৎ অর্থের যোগান বৃদ্ধি, সরকারি ব্যয় বৃদ্ধি, ঘাটতি ব্যয়, অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি, উদার ঋণ নীতি, এর ফলে যে মুদ্রাস্ফীতি ঘটে তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে? একটি অর্থনীতির উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থাৎ বেতন ও মজুরি বৃদ্ধি, উপকরণের দাম বৃদ্ধি, পরোক্ষ কর আরোপ, পাবলিক ইউটিলিটির দাম বৃদ্ধি, শ্রমিক সংঘের প্রভাব, অলিগোপলি বা মাঝারি শিল্পের অতিরিক্ত মুনাফা অর্জন, এর ফলে সামগ্রিক যোগান হ্রাসের মাধ্যমে যে মুদ্রাস্ফীতি ঘটে তাকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা যোগান মুদ্রাস্ফীতি বলে। এখানে একটা খেয়াল করো যে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির আরেক নাম হচ্ছে যোগান মুদ্রাস্ফীতি বা যোগান হ্রাস মুদ্রাস্ফীতি। এখানে কিন্তু যোগান বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা যাবে না। তাহলে আমরা কি বললাম যে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির অপর নাম হচ্ছে যোগান হ্রাসজনিত মুদ্রাস্ফীতি বা যোগান মুদ্রাস্ফীতি। সহজ কথায় আমরা কি বলতে পারি? আবার খেয়াল করো, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে? চাহিদা বৃদ্ধির কারণে যে মুদ্রাস্ফীতি ঘটে তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। আর দ্রব্যের উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে যে মুদ্রাস্ফীতি ঘটে তাকে যোগান ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। সহজ কথায় এই সংজ্ঞা তোমরা লিখতে পারো। আর বিস্তারিত লিখতে চাইলে তোমরা এই পয়েন্টগুলি দিয়ে দিই। আশা করি বুঝতে পারছো। এখন তোমাদের বাড়ির কাজ দেই।
বাড়ির কাজের বিষয়ে একটা কথা বলে নিই আগে তোমাদের। বাড়ির কাজের জন্য প্রত্যেকেই পৃথক একটি খাতা তৈরি করবে। সেই খাতায় আমি যে সমস্ত বাড়ির কাজ দেব সেগুলো করে রাখবে। পরিস্থিতি স্বাভাবিক হলে যখন কলেজ খুলবে তখন অবশ্যই আমাকে এই খাতা দেখাতে হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে বাড়ির কাজ দুইটা বাড়ির কাজ দিলাম। 1 নম্বর চিত্র লক্ষ্য করো, এটা একটা সৃজনশীল প্রশ্ন, পরীক্ষায় যেভাবে আসে ঠিক ওই রকমই একটা প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম, এটা তোমরা রেডি করে খাতায় লিখে রাখবে। আরেকটা প্রশ্ন দিলাম, বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির কারণসমূহ বর্ণনা করো। তাহলে এখানে কিন্তু আমরা সামগ্রিক মুদ্রাস্ফীতি আলোচনা করছি, মানে এখানে কোনো নির্দিষ্ট দেশের উল্লেখ করি নাই, শুধু মুদ্রাস্ফীতির কারণ আমরা আলোচনা করেছি। বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির কারণ এগুলোই একটু বাংলাদেশের কিছু তথ্য দিয়ে তোমরা সেগুলো লিখবে, এটুকুই পার্থক্য। এই ছিল হলো বাড়ির কাজ। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো? আশা করি বুঝতে পেরেছো। বুঝলে কিনা সেটা কমেন্টসে জানাবে। সারা বিশ্ব আজ এক অজানা অদৃশ্য শক্তির সাথে যুদ্ধে লিপ্ত। আর এই অদৃশ্য শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে সচেতনতা। আমরা যদি সচেতন হই তাহলে এই শত্রুর সাথে মোকাবেলা করতে পারবো। কাজে তোমরা নিজেরা সচেতন হবে, অন্যকে সচেতন করবে, এই আশা করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।